আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি হাসিব মারজান আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। এনবিআর এ কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি, চেয়ারম্যানের পদত্যাগ দাবি কর্মকর্তা কর্মচারীদের। জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণায় জামায়াতের দাবি, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দলের মাসব্যাপী কর্মসূচি। রাজনীতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ, বিচার সংস্কার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি। সঙ্গীতজ্ঞ ফেরদৌসী রহমানের জন্মদিনে চ্যানেল আইয়ে তারকা কথনের বিশেষ আয়োজন, গান, গল্প, আড্ডায় তুলে ধরলেন সঙ্গীত জীবনের নানা দিক। এবং কলম্বো টেস্টে বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে শ্রীলঙ্কার জয়, টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। এনবিআর এর বিলুপ্তিরোধ ও টেকসই রাজস্ব ব্যবস্থা গড়ার লক্ষ্যে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আগারগাঁও জাতীয় রাজস্ব ভবনের নিচে কর্মসূচিতে যোগ দেন সারা দেশ থেকে আসা এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। জাতীয় রাজস্ব ভবনের সামনে আছেন শহীদুল্লাহ রাজু, সরাসরি যাত্রী যার কাছে। রাজু, এনবিআর কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের সবশেষ অবস্থা কি দেখছেন, তারা কি বলছেন? হাসিব, এই মুহূর্তে কিন্তু বৃষ্টি হওয়ার জন্য আন্দোলন যে কর্মকর্তা কর্মচারীরা এনবিআর এর মূল ভবনের সামনে জড়ো হয়েছেন, তারা একটু ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। তবে সকাল থেকে তাদের কমপ্লিট শাটডাউনের পর মার্চ টু এনবিআর কর্মসূচি সেটি কিন্তু চলছে। এবং রাজস্ব ভবনে আগারগাঁওয়ের যে রাজস্ব ভবনের ভেতরে আইন শৃঙ্খলা রক্ষা পুলিশ, বিজিবি, র্যাব, আনসার, কোস্টগার্ড সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নিয়েছে। এবং গেটের বাইরে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু অবস্থান নিয়েছে। তারা এনবিআর এর যে বর্তমান চেয়ারম্যান তার পদত্যাগ দাবি করেছেন, পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং তাদের যে আরো যে চার দফা দাবি তারা জানিয়েছে যে এনবিআর এর দাবিকৃত অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে অপসারণ করা, রাজস্ব সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা, এনবিআর এর প্রস্তাবিত খসড়া ও পরামর্শ কমিটির সংশ্লিষ্ট সব অংশীদারদের মতামত নিয়ে রাজস্ব ব্যবস্থা সংস্কার সহ যে চার দফা দাবিতে তারা আন্দোলন জানিয়েছে যে তারা তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এবং আজকে দুপুর 3টার দিকে তাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা সংক্রান্ত একটি প্রেস ব্রিফিং এবং তারা তাদের আন্দোলনগুলো কিন্তু চালিয়ে যাচ্ছেন বলে জানাচ্ছেন। এবং বলছেন যে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তাদের যে যৌক্তিক দাবি সেগুলো মানা বা তাদের সঙ্গে আলোচনার জন্য এখনো তেমন কোনো উদ্যোগ নিচ্ছেন না। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে সারা দেশ থেকে কিন্তু এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা এখানে এসেছেন। এবং এনবিআর বা রাজস্ব খাত, কাস্টমার সহ সবকিছু কিন্তু কমপ্লিট শাটডাউন চলছে। রাজু, আপনাকে ধন্যবাদ। জাতীয় রাজস্ব ভবনের সামনে থেকে জানাচ্ছিলেন শহীদুল্লাহ রাজু। এনবিআর কর্মকর্তাদের চলমান আন্দোলন নিরসনে সময় নষ্ট না করে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন ব্যবসায়ীরা। আন্দোলনরতদের বাদ দিয়ে এনবিআর এর ঊর্ধ্বতনদের সাথে মিটিং করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন অর্থনীতিকে মারাত্মক সংকটের মধ্যে ফেলেছে বলেও জানান তারা। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর বর্তমান অচল অবস্থার প্রেক্ষিতে রাজধানীর একটি হোটেলে যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিজিএমইএ, বিটিএমইএ, বিকেএমইএ, ডিসিসিআই সহ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের নেতারা। তারা বলেন, আলাপ আলোচনার মাধ্যমে এনবিআর এর সংস্কার করতে হবে। ইন্টারনাল গভর্নমেন্টের সাথে ব্যবসায়ীদের ইন্টারাকশন সংলাপ আসলে অনেকটা সীমিত। এই অবস্থায় এই যে এনবিআর এর যে ঘটনা, যে 1 মাসের উপরে এই ধরনের একটা প্রতিষ্ঠান যেটা অর্থনীতির লাইফ লাইন, সেইটা এরকম ভাবে সাফার করবে আর তারপরে বলবে যে বন্ধ করে দিলাম, তো এইটা তো কোনোদিন হতে পারে না। দিস ক্যানট বি অ্যাকসেপ্টেড আন্ডার এনি সার্কামস্টেন্সেস। যারা অফিসিয়ালস তারা কিন্তু ট্রেড ইউনিয়ন নেতা নেত্রী না, তারা কিন্তু ট্রেড ইউনিয়নের মতো নোটিশ দিয়ে আপনার কর্মবিরতি পালন করতে পারে না।
এখন যদি আগামীকালকে এনবিআর এর একজন মেম্বারের এগেইনস্টে তার সাবঅর্ডিনেট অফিসার যদি বলে যে আমি আপনাকে মানি না, আপনার রিমুভাল চাই, তো চাইলে কি হবে? এখন তো ওনাদেরকে নিয়ে ওনারা সব মানে আন্দোলন করতেছেন, এটা হতে পারে না। গণঅভ্যুত্থানে শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলাই মূল লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জুলাই আগস্টে শহীদদের স্মরণে 1 জুলাই থেকে 6 আগস্ট পর্যন্ত নানা কর্মসূচি পালন করবে বিএনপি। সে লক্ষ্যে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন করেন রুহুল কবির রিজভী সহ আয়োজনের দায়িত্বে থাকা নেতারা। সম্মেলন কেন্দ্র পরিদর্শন শেষে রিজভী বলেন, প্রবৃদ্ধি কমে গেছে, অন্তর্বর্তী সরকারকে অর্থনীতির দিকে নজর দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচনের মাধ্যমে জন আকাঙ্ক্ষা পূরণ হবে বলেও আশা প্রকাশ করেন রুহুল কবির রিজভী। তরুণ, যুবক, শ্রমিক, রিকশাওয়ালা কেউ বাদ যায়নি। তো সুতরাং এই আত্মদানের, এই জীবন উৎসর্গ করি শহীদদেরকে আমাদের স্মরণ রাখতে হবে প্রতিক্ষণে, প্রতি সময়ে। আমাদের এখনও জনগণের আস্থা আছে, সবারই আস্থা আছে মানুষের কল্যাণে এবং গণতন্ত্রের স্বার্থে ডক্টর ইউনূস সাহেব তিনি কাজ করবেন, অন্তর্বর্তীকালীন সরকার সেটি কাজ করবেন এবং নির্ধারিত সময়ের কথা বলেছি, তার মধ্যে তিনি অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে যে জনপ্রতিনিধিরা যারা জনগণের কাছে জবাবদিহি করবে সেই ধরনের ব্যবস্থা তিনি করে যাবেন। জামায়াতে ইসলামের নেতারা বলেছেন, সরকার জুলাই সনদ ঘোষণায় জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই মাসের মধ্যেই সনদ ঘোষণার দাবি জানান তারা। মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করে এসব কথা বলেন দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। এ সময় 1 জুলাই থেকে 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস পর্যন্ত নানা দলীয় কর্মসূচি ঘোষণা করেন তিনি। উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে শহীদ আবু সাইদ স্মরণে 16 জুলাই রংপুরে দোয়া ও আলোচনা সভা, 19 জুলাই ঘোষিত 7 দফা বাস্তবায়নে সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ, 5 আগস্ট গণমিছিল, 6 থেকে 8 আগস্ট বিশিষ্টজনদের নিয়ে আলোচনা সভা। জুলাই সনদ সরকারের প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে। জুলাই সনদ এবং জুলাই অভ্যুত্থানের যে ঘোষণা, ডিক্লারেশন, এটা বাস্তবায়ন করতে হবে এবং আশা করি সরকার এই দাবি পূরণ করবেন। জামাত এই দাবির সাথে সোচ্চার আছে এবং এই দাবি আমরা জানিয়েই যাব। সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি নিয়ে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেখানে আছেন আক্তার হোসেন। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। আক্তার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশের এখনকার কি অবস্থা আমাদের জানান। প্রয়োজনে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে মহাসমাবেশে ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। চরমনাই পীরের নেতৃত্বে যে দলটি রয়েছে, হাত পাখা প্রতীক নিয়ে তারা নির্বাচন করে থাকেন। তারা আপনি জানেন যে 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন সময় যখন এই সরকার নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, নির্বাচনের রোডম্যাপ যখন ঘোষণা করা হয়, তখনই কিন্তু এই বিষয়টিও সামনে আসে যে তারা বলছেন যে ক্ষমতা নয় অথবা নেতা নয়, নীতির পরিবর্তন, অর্থাৎ রাষ্ট্রের যে সংস্কার এবং যে অতীতে যে কটি নির্বাচন হয়েছে এবং গ্রহণযোগ্য হয়নি, তার প্রধানতম কারণ ছিল যে এই যে পদ্ধতি যে রয়েছে সে নির্বাচনে আসলে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। তারা বলছেন তার সেই অভিযোগগুলো নিয়ে তারা কিন্তু এখন বলছেন যে সংখ্যানুপাতিক হারে নির্বাচন হতে হবে এবং তারই মূল দাবিতে আজকের এই সমাবেশটি করছেন এবং তারা বলছেন যে সংস্কার ছাড়া যদি নির্বাচন দিকে দেশ এগিয়ে যায় তাহলে কিন্তু আসলে সেটি কোনো অর্থ নিয়ে আসবে না এবং যে 24-এ যে ছাত্র জনতা যে আশাউতি দিয়েছে তাও আসলে তাদের সে আকাঙ্ক্ষা পূরণ হবে না মানুষের। তারা বলছেন যে সংস্কারগুলো সংস্কার কমিশন থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই সংস্কার কমিশন তাদের মতামত জানিয়েছেন এবং তারা বলছেন এই সংস্কারের পাশাপাশি যে ইসলাম বিরোধী অর্থাৎ কোরআন হাদিসের বিরোধী কোন আইন করবে না এবং সেই দাবিটিও কিন্তু তারা এখানে করছেন এবং তারা বলছেন যে আগামী বাংলাদেশ পরিচালিত হবে ইসলামের ভিত্তিতে। এবং এই আজকের সমাবেশটি কিন্তু মাত্রই কোরআন চালাতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এবং এখানে এই অন্যান্য রাজনৈতিক দল যারা বিশেষ করে পিআর পদ্ধতি অর্থাৎ সংখ্যানুপাতিক নির্বাচনের পক্ষে যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিশেষ করে জামায়াত ইসলামী সহ অন্যান্য যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের
প্রতিনিধিরা এখানে থাকবেন বলে তারা জানিয়েছেন। আজকের এই সভার সভাপতিত্ব করছেন পীর সাহেব চরমনাই এবং ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি এখনো মঞ্চে এসে উপস্থিত হননি, কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে আসবেন। তবে সবার কার্যক্রম কিন্তু আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সোহরাওয়ার্দী উদ্যান কিন্তু ইতিমধ্যেই কানায় কানায় পরিপূর্ণ। আক্তার, আপনাকে ধন্যবাদ। রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরাসরি জানাচ্ছিলেন আক্তার হোসেন। মুন্সিগঞ্জের হাসারা এলাকায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢাকামুখী লেনে চলমান ট্রাকের পেছনে যশোর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের ধাক্কায় 4 জন নিহত হয়েছে। ট্রাকের হেলপার ও বাস যাত্রী সহ আহত হয়েছেন আরও 16 জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত 3:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, যশোর থেকে ছেড়ে আসা বাস হামদান এক্সপ্রেস চলমান একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাক দুটি নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ের মাঝখানের সড়ক দ্বীপের রেলিংয়ে ধাক্কা খায়। সিংপাড়া নোয়াপাড়া আন্ডারপাসের সামনে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ট্রাক এবং একটি বাস সড়ক দ্বীপের রেলিংয়ের সাথে ধাক্কা খায়। ফলে ঘটনাস্থলেই 2 জন মারা যায় এবং বেশ কয়েকজন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে শ্রীনগর ফায়ার স্টেশন উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছে। এবারে রয়েছে ইরান ইসরায়েল সংঘাত প্রসঙ্গ। ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরান জয় পেয়েছে দাবি করায় আয়াতুল্লাহ খামেনির তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুমকি দিয়ে তিনি বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করলে ইরানে আবারও বোমা বর্ষণ করা হবে। ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে বলেন, তিনি খামেনিকে এক সহিংস ও অপমানজনক মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। তিনি আরও লেখেন, আগের দিন এক বক্তব্যে ইরানের বিজয় দাবি করার সময় খামেনি নির্লজ্জ ও বোকামিপূর্ণ মিথ্যা বলেছেন। নিজেদের 3টি পারমাণবিক স্থাপনায় হামলার জবাবে কাতারে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়ে তেহরান মূলত ওয়াশিংটনের গালে সজোরে চড় মেরেছে। 12 দিনের সংঘাত বন্ধের পর দেওয়া প্রথম ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এবার অন্যান্য সংবাদ। কিংবদন্তি সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমানের জন্মদিন উপলক্ষে চ্যানেল আই অনুষ্ঠিত হল তর্কাকথনের বিশেষ আয়োজন, যেখানে গানে, গল্পে, আড্ডায় গুণী শিল্পী তুলে ধরেছেন তার দীর্ঘ সঙ্গীত জীবনের নানা দিক। আরও জানাচ্ছেন সুলতানা হিমু। সুরের মায়ায় প্রজন্ম থেকে প্রজন্মকে যিনি বেঁধেছেন সঙ্গীতের মূর্ছনায়, তিনি ফেরদৌসী রহমান। জন্মদিনে ফুলের শুভেচ্ছায় তাকে বরণ করে নিল চ্যানেল আই। অনুষ্ঠিত হল চ্যানেল আইয়ের তারকা কথন অনুষ্ঠানের বিশেষ আয়োজন। বাংলাদেশ টেলিভিশনের ছোটদের গান শেখার অনুষ্ঠান এসো গান শিখি এখনও সঙ্গীত প্রেমীদের মনে খালামণি হয়ে রাজত্ব করছেন ফেরদৌসী রহমান। আয়োজনে তাই ছিল এসো গান শিখির জনপ্রিয় কার্টুন চরিত্র মিঠু মন্টি। তার কাছে গান শেখার গল্প তুলে ধরেন এই প্রজন্মের সঙ্গীত শিল্পী কণা। ছিল এসো গান শিখিতে অংশ নেয়া শিশুরাও। চ্যানেলের সাথে আপনি সবসময় ছিলেন। আমাদের যদি একেবারে ছোটবেলার কথা বলি, যে 60-এর দশকে আমরা তখন কতই বা বড় ছিলাম। সেই সময় থেকে আমাদের সঙ্গীতকে যে জায়গায় থেকে শুরু করেছিলেন আজকে যেখানে নিয়ে এসছেন, এবং আপনার হাত ধরে এদেশে যত শিল্পী তৈরি হয়েছে, এটা নিঃসন্দেহে বাংলা সঙ্গীতের জন্য একটা বড় গর্বের বিষয়। এমন আয়োজনে চ্যানেল আইয়ের প্রতি মুগ্ধতা প্রকাশ করেন ফেরদৌসী রহমান। যখন বলল চ্যানেল আই থেকে কথাটা, তখন কিন্তু আমি চট করে বলতে পারি, আরে না বাদ দাও, আমি কোনোখানে যাইতেই না। এটা কিন্তু বলতে পারিনি, সত্যি কথা। এবং মনে হলো আচ্ছা, আশির তো আমার বাড়ি, সবার ভালোবাসা আমি গ্রহণ করছি। যারা ভালোবেসে চ্যানেল আইকে দেখে, সবাইকে ইন্সপায়ার করে যে একটা নেশা চ্যানেল আইয়ের, এটা আমরা সবসময় স্মরণ করব। এবং আমাকে আপনারা ডেকে যে যতটুকু সম্মান দেখালেন বা ভালোবাসা জানালেন, এটা আমার জন্য একটা বিরাট পাওয়া। নিজ গুণ ও কর্মে ফেরদৌসী রহমান বেঁচে থাকবেন প্রজন্ম থেকে প্রজন্মে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। ফিরে এলাম বিরতির পর। স্বাগত আরো একবার চ্যানেল আই সংবাদে।
বাংলাদেশের কৃষি ও খাদ্য খাতে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে ওয়ার্ল্ড ফুড প্রাইজ অ্যাওয়ার্ড পাচ্ছেন দেশের শীর্ষস্থানীয় কৃষি উদ্যোক্তা আব্দুল আওয়াল মিন্টু। যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন 2025 সালের জন্য পুরস্কৃত করেছে তাকে। প্রতিষ্ঠানটি গত মঙ্গলবার রাতে এক ঘোষণায় 27 দেশের 39 জনকে টপ অ্যাগ্রো ফুড পায়োনিয়র হিসেবে মনোনীত করে। সেই তালিকায় আছেন বাংলাদেশের শীর্ষ উদ্যোক্তা এবং লাল তীর সিডস লিমিটেডের চেয়ারম্যান ও সিইও আব্দুল আওয়াল মিন্টু। চলতি বছরের 21 থেকে 23 অক্টোবর যুক্তরাষ্ট্রে এক অনুষ্ঠানের মাধ্যমে মর্যাদাকর এই পুরস্কার তুলে দেওয়া হবে। দেশের বাইরে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে অনুষ্ঠিত হল পিএফইসি গ্লোবালের অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো 2025। রাজধানীর একটি হোটেলে এক্সপো উদ্বোধন করেন পিএফইসি গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শহীদুল ইসলাম এবং সিনিয়র কান্ট্রি ডিরেক্টর ফারিহা বেগম। শিক্ষার্থীরা ছাড়াও আয়োজনে অংশ নেন অস্ট্রেলিয়ার 39টির বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা। তারা শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং স্কলারশিপ, কোর্স, ইনটেক ও ক্যারিয়ার গাইডলাইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। কেউ আমাদের ইভেন্ট আসতে চায়, সো স্টিল ইউ ক্যান কাম। আমরা আরও আজকে 4 দিন তো রয়েই গেল, সো এসে কথা বলতে পারলে আই থিঙ্ক ইউল বি বেনিফিটেড বিকজ ইউল হ্যাভ অপরচুনিটি প্রপার্টির সাথে ওয়ান কথা বলার জন্য। অলসো এখানে আসলে পোস্ট স্টাডি ওয়ার্ক রেট, অর্থাৎ পড়াশোনা করার পরে 3 আপ টু 5 ইয়ার্স পর্যন্ত পোস্ট স্টাডি ওয়ার্ক রেট আছে, সেটাও জানতে পারবে স্টুডেন্ট। গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 72 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার বিভিন্ন হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে। নিহত ব্যক্তিদের তালিকায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারানো মানুষের সংখ্যাই বেশি। ইসরায়েলি সেনা সদস্য কর্মকর্তারা স্বীকার করেছেন, ত্রাণ নিতে আসা নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর গুলি চালাতে তাদের নির্দেশ দেওয়া হয়েছিল। ইসরায়েলের প্রভাবশালী হারেস পত্রিকা কয়েকজন সেনা সদস্য কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে করা এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। ত্রাণ নিতে গিয়ে গত 1 মাসে ইসরায়েলি বাহিনীর গুলিতে 549 জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী ও বিতর্কিত ত্রাণ বিতরণকারী সংস্থা গাজা মানবিক ফাউন্ডেশন GHF দাবি করছে, ত্রাণ নিতে এসে কেউ নিহত হননি বা তাদের উপর হামলার ঘটনা খুব কমই ঘটেছে। ওদিকে গাজার মানুষ বলছেন, GHF-এর এসব ত্রাণ কেন্দ্র এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে। ত্রাণ সংস্থাগুলোর মতে ফিলিস্তিনের সামনে এখন 2টি পথ রয়েছে, হয় তারা না খেয়ে মরবে, না হয় খাবার আনতে গিয়ে মরবে। এবারে রয়েছে নিটল টাটার কৃষি সংবাদ। ময়মনসিংহের ভালুকায় বাণিজ্যিকভাবে আঙুর চাষ করে সফল হয়েছেন কৃষি উদ্যোক্তা সুমন মিয়া। মাত্র 7% জমিতে চাষ করেছেন 13 জাতের আঙুর। পড়াশোনার পাশাপাশি বেকারত্ব দূর করতে আঙুর বাগান করে সাফল্য পাওয়ায় তিনি এখন অনেকের অনুপ্রেরণার উৎস। কৃষি বিভাগ বলছে, কেউ আঙুর বাগান করতে চাইলে পরামর্শ সহযোগিতা দেওয়া হবে। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য বিরোচিতে রিপোর্ট করছেন সুলতানা হিমু। মাচায় ঝুলছে লাল, সবুজ, কালো আঙ্গুর। বাগানে আছে প্রায় 13 প্রজাতির আঙ্গুর। ময়মনসিংহের ভালুকা উপজেলার কৈয়াদি গ্রামের অনার্স শিক্ষার্থী সুমন মিয়ার বাগানে দেখা মিলবে এমন চিত্র। মাত্র 7% জমিতে গড়ে তুলেছেন আঙুরের বাগান। ইউটিউব ও ফেসবুকে চাষ পদ্ধতি দেখে 2022 সালে যশোর থেকে সংগ্রহ করেন বিভিন্ন জাতের 27টি আঙুরের চারা। 3 বছর পরিচর্যায় গাছে ফল এসেছে। এক গাছে আমার এভারেজ আমার যতটুকু ধারণা যে 10 থেকে 15 কেজি ফলন আছে। যদি প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে 4 থেকে 450 এরকম ভাবে বিক্রি করা যাবে। সুস্বাদু ও মানসম্মত হওয়ায় সুমনের আঙুর বাগান দেখতে যাচ্ছেন নতুন কৃষি উদ্যোক্তারা। সেখান থেকে চারা নিয়ে নতুন বাগান গড়ে তোলার স্বপ্ন তাদের। আসলে এটারই প্রমাণ যে আসলে পরিশ্রম কখনো বৃথা যায় না। নিজেরা কিছু করি, দেশের চাহিদা মিটাই। কিছু চারা নেব, কৃষিকাজ করি, পাশাপাশি আমি আঙুরের বাগান করার জন্য আগ্রহী। যে উদ্যোগটা সুমন নিয়েছে আসলে একটি প্রশংসনীয় উদ্যোগ। প্রচুর ফলন তার এখানে আমরা দেখতে পাচ্ছি। ভালুকা উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, ভালুকার মাটি আঙুর চাষের উপযোগী। কৃষকদের উন্নত জাতের আঙুর চাষে উৎসাহিত করার পাশাপাশি দেয়া হচ্ছে পরামর্শ। প্রয়োজনীয় পরামর্শ দিয়েছি, তার পাশে ছিলাম। তো উনি একটি পলিনেট হাউজের মাধ্যমে যদি আঙুর চাষ করা যায় তাহলে আরো বেশি সম্প্রসারণ করা যাবে। তো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি, আর কেউ যদি আগ্রহী হয় আঙুর চাষের জন্য আমরা তাদেরকে প্রয়োজনীয় ট্রেনিং এবং কারিগরি সহযোগিতা প্রদান করব। সুমনের উৎপাদিত সবুজ আঙুর স্থানীয় বাজারে 400 টাকা এবং লাল কালো আঙুর 450 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সুলতানা হিমু, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।
উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে 10 দিনের বৃক্ষ মেলা চলছে। মেলায় রয়েছে বিভিন্ন ফলদ, বনজ ও ঔষধি গাছের সহস্রাধিক জাতের চারা। দর্শনার্থীদের নজর কাটছে এসব দেশি বিদেশি চারা। প্রাণ প্রকৃতি রক্ষায় গাছের গুরুত্ব এবং পরিবেশ সুরক্ষায় সবুজায়নের ভূমিকা তুলে ধরতেই মেলার উদ্দেশ্য বলছেন আয়োজকরা। মোর্শেদ আলমের তথ্যচিত্রে সঞ্জিতা স্নিগ্ধা রিপোর্ট। কোথাও নানান রঙের ফুলের গাছ সারি সারি দাঁড়িয়ে, কোথাও আবার গাছে গাছে ঝুলছে দুষ্প্রাপ্য ফল, সেই সাথে চারপাশ জুড়ে রঙিন ক্যাকটাসের দল। এমনই চোখ জুড়ানো মোহনীয় গাছের পসরা নিয়ে বৃক্ষ মেলা। পছন্দের গাছ কিনতে মেলায় শিক্ষার্থী সহ সাধারণ মানুষের উচ্ছ্বাস। এখানে মোটামুটি দাম অন্য জায়গা থেকে কম। কয়েকটা কিনছি, আবার কয়েকটা বাকি আছে। মালটা, কমলা, জাম্বুরা, লিচু, বেল, ঔষধি গাছ, আনকমন গাছগুলো যেগুলো এগুলো আমরা মানুষের মাঝে তুলে ধরতে পারি, এর জন্য আর কি বৃক্ষমেলাটা দেওয়া হয়েছে। কট বেল আছে, জাতি বেল আছে, বিভিন্ন ধরনের ভিয়েতনাম মালটা, বিভিন্ন আপনার কমলা এবং বিভিন্ন ধরনের ফলফলাদি গাছ আমরা সরবরাহ করে থাকি। পরিবেশ সুরক্ষায় গাছের গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিতেই এই আয়োজন। সব ধরনের চারা এখানে এই 7 দিন ব্যাপী থাকবে। মেলার উদ্দেশ্য হলো জনগণকে উদ্বুদ্ধ করা এবং গাছ লাগানোর জন্য, আরো বেশি বেশি করে যেন গাছ লাগাতে পারে। ভবিষ্যতের নিরাপদ, সুন্দর, বাসযোগ্য শহর গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। দেশি ফলগুলো হারিয়ে যাচ্ছে, সেই ফলগুলো যাতে আমরা আবার উৎপাদন করতে পারি, খেতে পারি, এটার জন্য আমরা এই মেলার অনেক গুরুত্ব বহন করে। সবুজের ছায়ায় সুখী আগামী বিনির্মাণে এ ধরনের আয়োজন পরিবেশ সচেতনতার আন্দোলনকে আরও বেগবান করবে বলছেন পরিবেশবাদীরা। সঞ্জিদা স্নিগ্ধা, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সংবাদ শেষ করবো, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। এনবিআর কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি, চেয়ারম্যানের পদত্যাগ দাবি কর্মকর্তা কর্মচারীদের। জুলাই মাসের মধ্যেই জুলাই সনদ ঘোষণায় জামায়াতের দাবি, গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দলের মাসব্যাপী কর্মসূচি। রাজধানীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ, বিচার সংস্কার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন দাবি। সঙ্গীতায়িত ফেরদৌসী রহমানের জন্মদিনে চ্যানেল আয়ে তারকা কথনের বিশেষ আয়োজন, গান গল্প আড্ডায় তুলে ধরলেন সঙ্গীত জীবনের নানা দিক। এবং কলম্বো টেস্টে বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে শ্রীলঙ্কার জয়, টেস্ট অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এই ছিল চ্যানেলের সংবাদের এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।